আজকে আমরা সমাধান করব এবিটি এর 18 নম্বর মডেল এসসি 152। তো এর আগের দিন তোমাদের এই মডেলের এমসিকিউ গুলো এসসিকিউ গুলো আমি করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমরা শুরু করি। মডেল নম্বর 18 এর বড় যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট মডেল, তোমাদের বোর্ড এক্সামের জন্য অনেক প্রবলেম আছে, প্রবলেমগুলো ভালো করে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো শুরু করা যাক। সেকশন 2। সেকশন 2 গ্রুপ বি। প্রথম বলছে একটি আহিত পরিবাহী পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্রে রহিমুখ সমকোণে আনত থাকে। এটা আমরা জানি, ওই তড়িৎ বলরেখা সমকোণে ছেদ করে প্রমাণটাই করতে হবে আমাদের। ঠিক আছে, মানে আমরা যদি এরকম ধরে নিই, মানে কোন একটা আহিত পরিবাহী পৃষ্ঠে নির্দিষ্ট কোন আহিত পরিবাহী হলে তার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হয়। তো ধরলাম তড়িৎ ক্ষেত্রটা এভাবে যাচ্ছে। তো এখানে যদি দুটো বিন্দু কল্পনা করি এ আর বি, একটা আহিত কণাকে কিউ আধানকে আমরা এ থেকে বি তে নিয়ে যাব, তাহলে এদিকে সরণ ঘটবে। আর এটা হচ্ছে তলের লম্ব অভিমুখ। ঠিক আছে, এইটা হলো থিটা। তাহলে আমরা কি জানি, কোন আহিত পরিবাহী তলের একটি বিন্দু থেকে অপর বিন্দুতে আধানকে নিয়ে যেতে কৃতকার্য শূন্য হয়। যেহেতু WAB = 0, অতএব QE DS ধরলাম, এইটুকুনি এবিটাকে আমরা যদি DS ধরি বা S ধরলেও চলতো, কোনো সমস্যা নেই। DS cos θ সমান 0। কিভাবে এলো? F সমান হচ্ছে W সমান হচ্ছে FS। এখানে এবিটা হচ্ছে ক্ষুদ্র সরণ, তাহলে কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। এটা কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যাওয়া হলো। তার জন্য কৃতকার্য হলো QE ds cos θ সমান 0। তাহলে এখানে আমার থিটাটা কত হবে? তাহলে cos θ 0, তাহলে থিটা হচ্ছে π/2। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের অভিমুখ হবে n ক্যাপ বরাবর বা তলের লম্ব দিক বরাবর। সুতরাং E এর অভিমুখ n ক্যাপ বরাবর, মানে তলের লম্ব দিক বরাবর। অর্থাৎ আহিত পরিবাহী পৃষ্ঠের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ সমকোণে আনত থাকে। অথবা প্রশ্নটা তোমাদের আগের মডেলে করিয়ে দিয়েছি, সেই নিয়ে আমি আর করালাম না। মিটার ব্রিজের তার 2 নম্বর প্রশ্ন। মিটার ব্রিজের তারটি তামার তৈরি না হয়ে ম্যাঙ্গানিন বা জার্মান সিলভারের তৈরি কেন করা হয়? কারণ মিটার ব্রিজের তারের আমরা এমন একটা উপাদান নেব যার রোধের উষ্ণতা গুণাঙ্ক নিম্নমানের হবে। অর্থাৎ উষ্ণতার তড়িৎ প্রবাহের জন্য যে উষ্ণতার জুল ক্রিয়া ঘটবে, তাতে উষ্ণতার সাথে রোধের পরিবর্তন যদি খুব কম হয়, তাহলে আমাদের মিটার ব্রিজে পাক নির্ণয়ের ত্রুটি কম হবে। তামার ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক উচ্চমানের হয়। জার্মান সিলভার বা আমাদের এখানে দিয়েছে কি ম্যাঙ্গানিন, এদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্ক কিন্তু নিম্নমানের হয়। এই কারণে আমরা জার্মান সিলভার বা ম্যাঙ্গানিন ব্যবহার করব, যেহেতু এদের রোধের উষ্ণতার সাথে রোধের পরিবর্তন খুবই অল্প হয়। ঠিক আছে, ফলে মিটার ব্রিজে পাক নির্ণয় বা নিষ্পন্দ বিন্দু নির্ণয়ে কোনো ত্রুটি হলেও সেটা খুব নগণ্য হবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, দুইটা তোমরা লিখে নেবে। 3 প্রশ্ন দিয়েছে x অক্ষ বরাবর v বেগে গতিশীল ইলেকট্রন y অক্ষ বরাবর b চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। তাহলে আমরা যদি এঁকে নিই, এইদিকে হচ্ছে x অক্ষ, এদিকে y অক্ষ। বলেছে y অক্ষ অভিমুখী চুম্বক ক্ষেত্র আছে, তাহলে এদিকে চুম্বক ক্ষেত্র। ইলেকট্রনটা v বেগে গতিশীল, v বেগে x অক্ষ বরাবর, v বেগে
x অক্ষ বরাবর গতিশীল ইলেকট্রন। ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। আমরা বলের সূত্র কি জানি? F সমান q v ক্রস b। ইলেকট্রনের ক্ষেত্রে কিউটা হচ্ছে -e, ইলেকট্রনের আধান, ভিটা কোন দিকে দিয়েছে i ক্যাপ, বি দিয়েছে হচ্ছে j ক্যাপ, i ক্রস j হচ্ছে মাইনাস, তাহলে হলো - evb k ক্যাপ। তাহলে কোন অভিমুখ হবে? অতএব মান হলো evb, অভিমুখ হলো নেগেটিভ - k ক্যাপ, মানে নেগেটিভ যে অক্ষ, মানে বলটা কোন দিকে কাজ করবে? এই দিকে, - z অক্ষ। এটা যদি z অক্ষ, এই দিকটা z অক্ষ ধরি, তাহলে ওটা - z অক্ষ। বলটা কাজ করবে নেগেটিভ z অক্ষ বরাবর। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাব এবার। এই মডেলটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রশ্নগুলো খুব ভালো, তোমরা কিন্তু ভালো করে সম্পূর্ণ প্রশ্নগুলোর সমাধান দেখে নেবে। অবশ্যই তোমরা নিজেরা পারবে, যেগুলো পারবে না সেগুলো ভালো করে দেখবে, সুবিধা হবে। আচ্ছা, 3 হলো, 3-এর কোনো অথবা আছে? হ্যাঁ। 50 ওহম রোধ বিশিষ্ট একটি 0 to 50 মিলিভোল্ট মানের ভোল্টমিটারকে 0 to 10 অ্যাম্পিয়ারের অ্যামমিটারে রূপান্তরিত করতে হবে। অ্যামমিটারে রূপান্তরিত করতে গেলে শান্ট যুক্ত করতে হয়, আমরা জানি। 3-এর অথবা, তাহলে শান্টের সূত্র আমরা কি জানি? G বাই I বাই IG মাইনাস 1। এখানে ভোল্টমিটারের রোধ কত বলে দিয়েছে? 50 ওহম। কারেন্ট কত বলে দিয়েছে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, ভোল্টেজ বলেছে দেখো 50 মিলিভোল্ট, তাহলে 50 × 10⁻³ বাই 50, তাহলে I হলো 10⁻³ অ্যাম্পিয়ার IG। আর কত কারেন্ট মাপতে চাইছি আমরা? 0 থেকে 10 অ্যাম্পিয়ার, তাহলে I টা হলো 10। মানগুলো বসিয়ে দেবো, তাহলে 50 বাই 10 বাই 10⁻³ মাইনাস 1, মানে 50 বাই 10⁴ মাইনাস 1 এত ওহম। ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নিতে পারবে। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাব। 3-এর অথবা হলো 4-এ কি বলেছে? ব্যতিচারের প্রধান দুটি শর্ত লেখো। এটা পারবে তোমরা, না পারার কিছু নেই। xy = f², গোলীয় দর্পণের ক্ষেত্রে নিউটনের অনুবন্ধী বিভাজ্য বলের সমীকরণ পারবে। আচ্ছা, 57.625 দিক সংখ্যাকে রূপান্তরিত করো। এটা চেষ্টা করে তোমরা করে নিতে পারবে, না পারলে বলবে কমেন্টে, স্যার এত নম্বর প্রশ্নটা পারিনি, আমি বলে দেবো। 6 নম্বরে আসি। 6 নম্বরে বলেছে হচ্ছে দ্বিমেরুর উপর টর্কের রাশিমালা এবং ভেক্টর রূপটা প্রদর্শন করো। আমি একটু দেখিয়ে দিই। প্রমাণ যেটা করতে দিয়েছে টাও সমান p, টাওয়ের মানটা কত হয়? p e sin θ, এটা তোমরা জানো। আর ভেক্টর রূপটা কি হয়? p ক্রস e। আচ্ছা, ছবিটা কি করে হবে? তড়িৎ ক্ষেত্রটা বললাম এদিকে সুষম তড়িৎ ক্ষেত্র, এটা ডাইপোলকে রেখেছি, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে ডাইপোল মোমেন্টটা হবে এদিকে, তাহলে p ক্রস e করছি মানে ভেতরের দিকে, মানে ডাউনওয়ার্ড। এটা আমি নিচের দিকে এইভাবে লিখিয়ে দিলাম, মানে p ক্রস e মানে এইভাবে করছি, তাহলে টর্কটা কাজ করবে নিচের দিকে। এইভাবে তোমরা দেখালেই চলবে। এটা থিটা কোণ, এদিকে কাজ করছে প্লাস কিউবি বল, এদিকে কাজ করছে মাইনাস কিউবি বল। নেট বলটা হচ্ছে 0, আর এই প্রমাণটা তোমরা করবে। টাও সমান p e sin θ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। ছবিটা আমি দেখিয়ে দিলাম, ভেক্টর চিত্র যেটা বলেছে। আচ্ছা, সমান্তরাল পাকধারকের রাশিমালা নির্ণয় করা, মানে c = ε0a/d প্রমাণটা করতে হবে। 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড? 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। 1 ফ্যারাড সমান 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড। আচ্ছা,
তো হলো 6টা। এরপর আমরা যাই 6 অথবা কিছু আছে, 6 অথবা হয়ে গেল। এবার চলে আসি 7 এ। 7 এ কি বলেছে, একটি বায়ুপূর্ণ সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি। সি সমান বলেছে বায়ুপূর্ণ এয়ার, মানে কি এটা হচ্ছে 1, এটা প্লাস, এই ছবি আঁকছি, না আঁকতে হলে আঁকতে পারে, নাও আঁকতে পারে। এর শূন্য মাধ্যম বলে বায়ু মানে শূন্য হিসাবে ধরছি, তাহলে এটা হচ্ছে এপসিলন 0 a বাই ডি। এইটার মান বলে দিয়েছে 1 মাইক্রোফ্যারাড, রাইট? হ্যাঁ, 1 মাইক্রোফ্যারাড। প্রতি পাতের ক্ষেত্রফল a এবং ব্যবধান হচ্ছে d। 4 পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং a ক্ষেত্রফল এবং d/2 বেধের একটি পাতকে ওর মধ্যবর্তী স্থানে প্রবেশ করানো হলো। তাহলে কেমন? দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এইটা d। তো দ্বিতীয় ক্ষেত্রে বলেছে এই যে মধ্যবর্তী স্থান d, তার মধ্যে এখানে একটা মাধ্যম প্রবেশ করানো হলো যার থিকনেসটা হচ্ছে d/2। তাহলে এখানটা কত? এটার ক্ষেত্রে k হচ্ছে 4, এখানটা বায়ু মাধ্যম আছে, তাহলে k 1। তাহলে এখন এর প্রবেশ করানো হলো, নতুন ধারকত্ব কত হবে? আচ্ছা, এরকম যদি থাকে, দুটো মাধ্যম থাকে k1 k2, তাহলে তার সূত্র এপসিলন 0 a বাই সামেশন অফ d বাই a। সরি, এপসিলন 0 a সামেশন অফ d বাই k এ দিয়েছি। ওকে, এটা হচ্ছে নতুন ধারকত্ব, ব্যাপারটা বুঝে নেব। d টা হচ্ছে থিকনেসটা কতটা, আর k টা হচ্ছে মাধ্যমের k। তাহলে এটা হচ্ছে এয়ার, তাহলে এটা কত হলো? এপসিলন 0 a থাকলো, কারণ দুটো d এর ক্ষেত্রফল বলে দিয়েছে। d টা দেখো, প্রথমটা d কত, এটা যদি d/2 হয়, এটাও d/2 ই হবে। তাহলে d/2 বাই এটা k কত 1 প্লাস সামেশন মানে যোগ করা, দ্বিতীয়টা d টা কত d/2 বাই k টা কত 4। তাহলে আমাদের কত হলো? এপসিলন 0 a বাই সামেশন অফ d/2 প্লাস d/8। কারণ আমরা এটা যদি হিসাব করি, তার মধ্যে এপসিলন 0 বাই d মানে হচ্ছে 1 দেওয়া আছে, তাহলে এপসিলন 0 a বাই d, আর এটা কত আসছে আমাদের 8। যদি লসাগু হয় তাহলে 4 যোগ 1 5, 8 চলে যাবে উপরে 8 এর 5। তাহলে এটার মান কত? 1। তাহলে 1 * 8 এর 5 মানে 1.6 মাইক্রোফ্যারাড। তাহলে উত্তর কত হলো? 1.6 মাইক্রোফ্যারাড। আচ্ছা, হয়ে গেল আমাদের সমাধান। আচ্ছা, একটি গোলীয় ধারকের ধারকত্ব দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ কত? 7 b। গোলীয় ধারকের ধারকত্ব c দিয়ে দিয়েছে কত? 10⁻⁻11 ফ্যারাড। এবার c মানে জানি আমরা কত? গোলীয় ধারকের ক্ষেত্রে 4 পাই এপসিলন 0 r। তাহলে r টা কত হবে? 10⁻⁻⁻4 পাই এপসিলন 0 মানে 10⁻⁻11 ইনটু 9 ইনটু 10⁻9। 1/4 পাই এপসিলন 0 মান আমরা সবাই জানি 9 ইনটু 10⁻9। তাহলে উত্তরটা কত চলে এলো? 9 ইনটু 10⁻2 মিটার, তাহলে 9 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা হচ্ছে 9 সেন্টিমিটার। ঠিক আছে, হয়েছে আমাদের অঙ্কটা। আচ্ছা, এরপর কি বলেছে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রিক সংকেত লেখো। 7 অথবা 7 অথবাই বলেছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রিক সংকেত লেখো। দ্বিমেরু ভ্রামকের সূত্র কি? P সমান হচ্ছে আধানের মাত্রা ইনটু দৈর্ঘ্যের মাত্রা। আধানের মাত্রা হচ্ছে IT আর দৈর্ঘ্যের মাত্রা L। I টা হলো প্রবাহ মাত্রা, তাহলে চৌম্বক ভ্রামকের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মাত্রিক সংকেত হলো IT L। I হচ্ছে প্রবাহ মাত্রা, T হলো টাইম, আর L হলো লেন্থ। আচ্ছা, অথবা D, এটা A হলো।
বিতে বলেছে দুটি আধানের মান +90 এবং -10। দুটো আধান আছে, এরা পরস্পর 20 সেমি দূরে আছে। +90 -10 ইএসি সিজিএস এ দিয়েছে। আচ্ছা, তাদের সংযোগকারী সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য 0 হবে? দুটো যদি বিপরীত প্রকৃতির আধান হয়, প্রাবল্যটা বাইরে কোনো বিন্দুতে 0 হয়, আমরা ধরছি এর থেকে x দূরত্বে, x সেন্টিমিটার দূরত্বে p বিন্দুতে প্রাবল্য 0। কেন বাইরে ধরলাম? যেহেতু দুটোর আধানের প্রকৃতি এক নয়, তাই বিন্দুটা বাইরে হবে। দুটো আধানের প্রকৃতি যদি দুটোই প্লাস হতো বা দুটোই মাইনাস হতো, তাহলে এটা ভিতরে হতো। তাহলে মনে করি তাহলে p বিন্দুতে প্রাবল্য 0, তার মানে এর জন্য ওখানে প্রাবল্য কত হতে 90/20 + x হোল স্কয়ার = 10/x স্কয়ার। তাহলে এটাকে আমরা শূন্যটা কেটে গেল, বর্গমূল করলে হচ্ছে 3/20 + x = 1/x। তাহলে এখান থেকে আমাদের চলে এলো 3x = 20 + x, তাহলে x = চলে এলো 10 সেন্টিমিটার। তাহলে -10 ইএসি আধান থেকে ডান দিকে 10 সেন্টিমিটার দূরে লব্ধি প্রাবল্য 0 হবে। তাই কি বললাম? -10 ইএসি আধান থেকে 10 সেন্টিমিটার ডান দিকে বা এর সাপেক্ষে আধানটা যেদিকে ধরেছে তার বিপরীত দিকে 10 সেমি দূরে লব্ধি প্রাবল্য 0 হবে। অর্থাৎ এই বিন্দুতে এই প্লাসের জন্য প্রাবল্য কোন দিকে হয়? বাইরে, এদিকে। এটা প্লাসের জন্য, মাইনাসের জন্য মাইনাসের দিকে। দুটো একে অপরকে ব্যালেন্স করেছে বা প্রশমিত করে দিয়েছে। প্রশমিত করে দিলে মানে এর জন্য এখানে প্রাবল্য যা সেটা হচ্ছে বাইরের দিকে, মাইনাসের জন্য প্রাবল্যটা মাইনাসের দিকে, একটার সঙ্গে একটা ক্যান্সেল হয়ে গেছে এই লব্ধিটা, তাই দুটো সমান করে দিয়েছি। তাই মানটা 0 হচ্ছে 10 সেমি ডান দিকে -10 ইএসি আধানের সাপেক্ষে। হলো 7 কমপ্লিট হলো। এবার আমরা 8 নম্বর প্রশ্ন কি আছে দেখব। আচ্ছা, 1.48 ভোল্ট তড়িৎচালক বল এবং 0.3 আভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 48টি কোষকে কি রূপে সজ্জিত করলে একটি 3.6 ওহম রোধের বহির্বর্তনী গঠন করলে প্রবাহ সর্বোচ্চ হবে, সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হবে। আচ্ছা, সর্বোচ্চ আছে, মনে করি প্রতি শ্রেণীতে n সংখ্যক, ব্যাটারিটা কোষ লিখেছে কোষ, n সংখ্যক কোষ ও এইরূপ m সংখ্যক সারি সমান্তরালে যুক্ত করতে হবে, অতএব mn সমান 48। মনে বললাম একসাথে 4টে করে রাখবো, 12টা, 4 × 48, একটাই ধরো 16টা রাখবো, 3টে, 3 × 48, কিংবা তোমরা বললে ওরকম না আমরা একটা 6টা রাখবো, একটা 8টা, 6 8 48 এরকম। তাহলে এবার আমরা কি জানি? সর্বোচ্চ প্রবাহের শর্ত, সর্বোচ্চ প্রবাহ 8টা বাহ্যিক রোধ সমান কত হতে হবে? n/m। স্মল আরটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। বাহ্যিক রোধ যদি আভ্যন্তরীণ রোধ, তুল্য আভ্যন্তরীণ রোধের সমান হয়, সেক্ষেত্রে প্রবাহ সর্বোচ্চ হয়। তাহলে এটা বলে দিয়েছে কত? 8টা বলেছে দেখলাম 3.6 ওহম, 3.6 m/n থাকলো। আভ্যন্তরীণ দিয়েছে রোধ 0.3, তাহলে m/n চলে এলো, m/n আমাদের চলে আসছে হচ্ছে 12, আর mm সমান হচ্ছে আমাদের যাই হোক। তাহলে আমরা এখান থেকে এটা 2 নম্বর সম্পর্ক, তাহলে বাহ্যিক রোধ দিয়েছে 3.6 ওহম আর আভ্যন্তরীণ রোধ দিয়েছে 0.3, বসিয়ে দিলাম। তাহলে অতএব আমরা 1 × 2 যদি করি, তাহলে এখান থেকে আছে n² আসছে 48 × 12, তাহলে
n সমান আসছে 24, হ্যাঁ, আর m তাহলে হবে 2। তাহলে প্রত্যেক শ্রেণীতে কতগুলো থাকবে? 24টা করে। আর সারি কটা হবে? উপর নিচে কটা থাকবে? দুটো সারি দিয়ে আমরা এই বর্তনীটা তৈরি করব। আর কি? আচ্ছা, মিটার বীজ কখন সর্বাপেক্ষা সুবিধা হয়? সুবেদী হয়, সুবিধা হয় বলছে। মিটার বীজ কখন সর্বাপেক্ষা সুবেদী হয়? আমরা জানি যখন নিষ্পন্দ বিন্দুটা তারের মধ্যবিন্দু মানে 50 সেন্টিমিটারে থাকবে, তখনই মিটার বীজ সবচেয়ে বেশি সুবিধা হবে। যখন নিষ্পন্দ বিন্দু তারের ঠিক মধ্যবিন্দুতে থাকবে, তখন মিটার বীজ সবচেয়ে বেশি সুবিধা হবে। তোমরা যদি আমার ভিডিও ফলো করে থাকো, টেস্ট পেপার সমাধান বা র্যাপিড টেস্ট সমাধান আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। কিংবা মিটার বীজের যে ভিডিও টিউটোরিয়াল ক্লাস করা আছে মিটার বীজ পোটেনশিওমিটার, সেখানে গিয়েও তোমরা দেখতে পারো, সেখানেও কিন্তু আমি করিয়ে দিয়েছি। এই প্রশ্নটা একটা 2 নম্বরের প্রশ্ন। সর্বাপেক্ষা সুবিধি হবে যখন আমার নিষ্পন্দ বিন্দু তারের মধ্যবিন্দুতে মানে 50 সেন্টিমিটার, মোট হলে 100 সেমি মধ্যবিন্দুতে থাকবে। ঠিক আছে, এটা করিয়ে দেওয়া আছে। পোটেনশিওমিটারের কাজ যদি তোমরা নিশ্চয়ই পারবে। গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করার জন্য সেটিতে কি পরিমাণ শান্ট যুক্ত করতে হবে? আটের বি তে চলে যাবো এবার। আটের বি, আটের অথবা তাই তো? হ্যাঁ, আটের অথবা বি একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করার জন্য, অর্থাৎ প্রতিক্রিয়া 1/25 মানে এখানে যদি আমরা আই প্রবাহ পাঠাই, শান যুক্ত করেছি, শানটা পার করতে হবে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মূল প্রবাহের 1/25 অংশ যাবে, বাকিটা যাবে শান্টের মধ্যে দিয়ে। গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 মানে মূল যে প্রবাহ তার 1/25 অংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে, বাকি প্রবাহটা পাস করে যাবে শান্টের মধ্যে দিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব I/25 ইনটু জি, জিটা কত দিয়েছে? 1000 সমান 24I/25 ইনটু এস। কারণ প্যারালাল আছে, সমান্তরালে ভোল্টেজটা কনস্ট্যান্ট, মানে V গ্যালভানোমিটার ইকুয়ালস টু V শান্ট। তাহলে দুটোর ভোল্টেজ সমান করে দিলাম, অতএব শান্ট চলে এলো 1000/24 ওহম। এই শান্টটাকে যুক্ত করতে হবে। অঙ্কটা মনে হচ্ছে আমি র্যাপিড টেস্টে করিয়েছি একবার, যাই হোক আরেকবার করা হলো প্র্যাকটিস। আচ্ছা, হয়ে গেল আটেরটা। এরপর আমরা পরের প্রশ্নে যাব। নয়টা অ্যামিটারের বদ্ধপথের অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র আর দীর্ঘ ঋজু পরিবাহীর ক্ষেত্রে কোনো বিন্দুতে পারবে করতে, অথবা আর ব্যাসার্ধে n পাকের দুটি সমান্তরাল সমাক্ষীয় বৃত্তাকার কুণ্ডলী পরস্পর থেকে 2r দূরত্বে আছে। এটা হচ্ছে 9 অথবা আর ব্যাসার্ধের দুটো কুণ্ডলী পরস্পর থেকে 2r দূরত্বে আছে, এটা 2r বলেছে, 2r দূরত্বে আছে। যদি কুণ্ডলী দিয়ে একই অভিমুখে আই প্রবাহ যায়, এটাও আই, দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, তাহলে কুণ্ডলী দুটি সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্র কত হবে এখানে? তাহলে এইটুকুনি। আর দেখো দুটোরই যেহেতু কারেন্টটা এই ঘুরছে, তাহলে এর জন্য চুম্বক ক্ষেত্র এদিকে, এটারও এদিকে, তার মানে উভয়ের জন্যই চুম্বক ক্ষেত্র দুটো একই দিকে হবে। এবার আমরা জানি কোন একটা কুণ্ডলী আর ব্যাসার্ধ হলে কেন্দ্র থেকে x দূরত্বে এখানে চুম্বক ক্ষেত্র কত হয়? μ0 n I, এখানে I কারেন্ট যাচ্ছে, n পাকের r² বাই 2 ইনটু r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এটা আমরা জানি কোন একটা বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্র থেকে x দূরত্বে চুম্বক ক্ষেত্র, বা যেহেতু দুটো চুম্বক ক্ষেত্র একই দিকে, তাহলে লব্ধিটা যোগ হবে। এটাকে যদি বলি A1 1 নম্বর, এটা 2 নম্বর,
তাহলে বি রেজাল্ট্যান্ট সমান হবে b1 প্লাস b2। এবার দুটো যেহেতু দুটোই r দূরত্ব, তাহলে দুটোর ভ্যালু একই হবে, কারণ দুটোরই ব্যাসার্ধ এক, পাক সংখ্যা এক, প্রবাহ মাত্রা এক, সবকিছু এক। তাহলে এর জন্য এই কেন্দ্রটা যদি বলি পি বিন্দু, পি বিন্দুতে দুটোর জন্য চুম্বক ক্ষেত্রের মান এক হবে, অভিমুখ এক হবে, তাহলে লব্ধিটা যোগ হয়ে যাবে। এবং তাহলে সুতরাং তাহলে সেটা কত হবে, সমান 2 ইনটু, কেন 2, দুটোর জন্য একই বলে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হবে μ0 I n পাক বলেছে তো, হ্যাঁ, μ0 I n r স্কয়ার বাই 2 ইনটু a স্কয়ার, ব্যাসার্ধ স্কয়ার প্লাস দূরত্ব স্কয়ার, এইটুকুনি x এখানে কত r, 2r বলেছিল মধ্যবিন্দু মানে x টা হবে r স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তাহলে আমাদের যেটা উত্তর চলে এলো, তাহলে b at p, p বিন্দুতে চৌম্বক ক্ষেত্র vp টুয়ার্ডস পজিটিভ x অ্যাক্সিস আমাদের অনুসারে, তাহলে vp টা চলে এলো, 2 2 কেটে যাচ্ছে, μ0 I n r স্কয়ার বাই 2 টু দি পাওয়ার 3/2 r কিউব। নিচ ভেতরে দেখো দুটো r স্কয়ার হচ্ছে, r স্কয়ারের কিউব করে 3/2 করে মানে r কিউব হলো, আর 2 টু দি পাওয়ার 3/2 থাকবে, তাহলে হচ্ছে μ0 n I বাই 2 টু দি পাওয়ার 3/2 r। তাহলে দুটো সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান হলো, এই দুটো কুণ্ডলীর মধ্যবিন্দুতে μ0 ni বাই 2 টু দি পাওয়ার 3/2 r। এটাই আমাদের উত্তর হয়ে গেল। পরিষ্কার, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, না বোঝার কিছু নেই, সহজ জিনিস, একটু প্র্যাকটিস করে আমাদের একটু আনকমন প্রশ্নগুলো তো খেয়াল করতে হবে। এরপরে আমাদের যাব বিতে দিয়েছে বোর ম্যাগনেটন কি, এটা বোর ম্যাগনেটন হবে না, বোর ম্যাগনেটন হবে। বোর ম্যাগনেটন কি, প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক হয়, কক্ষীয় যে তার চৌম্বক ভ্রামক নির্দিষ্ট কক্ষপথে মানে বোরের প্রথম কক্ষপথে আবর্তনরত যে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক হয়, সেটাকে আমরা বোর ম্যাগনেটন বলি। তোমরা জানো EH/4πm, এটার ভ্যালু মানে ফর্মুলাটা বোর ম্যাগনেটনের EH/4πm অ্যাম্পিয়ার মিটার স্কয়ার একক, 9.27 সামথিং একটা ভ্যালু আছে, 10 টু দি পাওয়ার -24 বা প্লাস কিছু একটা আছে, তোমরা দেখতে পারো। তাহলে প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক ভ্রামককে বোর ম্যাগনেটন বলে, এটা লিখলেই হবে। আচ্ছা, 10 কি বলেছে, সুষম চৌম্বক ক্ষেত্রে বি তে কিউ আধান একটি কণা স্থির আছে, এর উপর ক্রিয়াশীল বল কত হবে, 0, স্থির আধানের উপর কোনো বল কাজ করে না। 10 এ তাহলে হলো বলটা হবে 0, যেহেতু v0 স্থির আধান বলেছে, তাহলে বেগ 0, কিউ vb sin থিটা, ভিটা 0 হলে বলটাও 0 হবে। আচ্ছা, বিতে দিয়েছে কি, পরস্পর সমকোণে অবস্থিত দুটি সমতলের উল্লম্ব তলের বিনতি কোণ, দুটো তল আছে, এই একটা তল, এর সঙ্গে সমকোণ মানে এর একটা তল, পরস্পর সমকোণে আনত দুটি উল্লম্ব তলের বিনতি কোণ, এই তলের বিনতি কোণ বলে দিয়েছে θ1, ভেতরের তলটার বিনতি কোণ বলে দিয়েছে θ2। আচ্ছা, অ্যাকচুয়ালি আপাত বিনতি কোণ এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, প্রকৃত বিনতি কোণ বার করতে হবে। তো আমরা জানি এই বরাবর ধরলাম h1। আচ্ছা, প্রকৃত বিনতি কোণটা আমি দেখিয়ে নিই। এখানে বললাম যেটা ভূচুম্বক ক্ষেত্রের যে অনুভূমিক উপাংশ h, এই বরাবর h1, আর এটা হচ্ছে চৌম্বক মধ্যতল যেটাকে মার্ক করছে, এটা হচ্ছে চৌম্বক মধ্যতলটা আমি এঁকেছি, এই বরাবর উপাংশ h এর h2, ঠিক আছে। এবার এই দুটো কোণ, এই কোণটা বললাম ধরো ডেল্টা, তাহলে এই দিকের কোণটা হবে 90 - ডেল্টা,
তাহলে h1 কে আমরা লিখতে পারি h cos 90 মাইনাস ডেল্টা, আর h2 কে লিখতে পারি h cos ডেল্টা। কারণ এই যে দুটো তল, এই তলটা আর ওই দিকের তলটা, দুটো তল বলেছে সমকোণ আছে, জিনিসটাকে এরকম ভাবে ভাবতে পারি, এরকম সমকোণ, মাঝখানে তাহলে প্রকৃত যেটা চৌম্বক মধ্যতল কোথা দিয়ে আছে, মাঝখান দিয়ে আছে। তাহলে এই দিকে চৌম্বক মধ্যতলটা, এই দিকের কোণ, এই তলটার সাথে কোণ বললাম ডেল্টা, তাহলে পুরোটা 90 ডিগ্রি, তাহলে বাকিটা কত হবে 90 মাইনাস ডেল্টা। আচ্ছা, এবার আমরা জানি এই বরাবর ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, সরি উল্লম্ব উপাংশ, তাহলে আমরা জানি v/h সমান tan থিটা। তাহলে তিনটে তলের ক্ষেত্রে তিনটে h, তাহলে আমরা কি লিখতে পারি, অতএব v/h1 সমান চলে আসছে আমাদের tan থিটা 1 প্রথম তল, প্রকৃত বিনতি কোণ থিটা, তাহলে v/h হবে তাহলে tan থিটা, আর v/h2 হবে tan থিটা 2। ওকে, এবার আমরা এখান থেকে h1/v সমান তাহলে cot থিটা 1, আর h2/v সমান আমরা লিখতে পারি cot থিটা 2। দুটোকে স্কয়ার করে যদি যোগ করি, অতএব cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা 2 সমান আছে দেখো h1 স্কয়ার যোগ h2 স্কয়ার মানে h স্কয়ার, তাহলে এটা আসবে h স্কয়ার বাই v স্কয়ার, আর h বাই v মানে তো cot থিটা সমান cot স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ দিয়েছিল, অতএব প্রকৃত বিনতি কোণ আপাত বিনতি কোণ, তাহলে cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা 2 ইকুয়ালস টু cot স্কয়ার থিটা, প্রমাণ করে দিয়েছি আমরা। দেখে নাও কি করলাম, h বাই v মানে হচ্ছে cot থিটা, এখান থেকে বসিয়ে দিলাম, দেখে নিন খুব ইম্পর্টেন্ট। চৌম্বক প্রবণতা কাকে বলে জানো, ডেফিনেশন আমি কিছু বলছি না, ওর সঙ্গে একটা কোশ্চেন আছে, ঠিকভাবে দেখে নেবে, ছবিটা করে নেবে। চৌম্বক প্রবণতা কাকে বলে হলো, তারপরে হচ্ছে 10 অথবা বি প্রবণতা মানে তো কি জানো তোমরা, m/h আবিষ্ট চৌম্বক ক্ষেত্র, এবং একক মানের বাহ্যিক চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের জন্য যে পরিমাণ আবিষ্ট ক্ষেত্র প্রাবল্য বা চুম্বকনের মাত্রা যত হয় সেটাই হলো তার চৌম্বক প্রবণতা। আচ্ছা, 31.4 সেমি দৈর্ঘ্যের একটি চুম্বকীয় ইস্পাতের মেরু শক্তি দেওয়া আছে, এটাকে অর্ধবৃত্তাকারে বাঁকানো বলে তার ভ্রামক কত হবে, অনেকবার করিয়েছি আমরা। লেন দিয়েছে 31.4 সেন্টিমিটার, তাহলে লেনটাই হবে এল সমান তাহলে পাই আর, আটটা যদি ব্যাসার্ধ ধরি তাহলে আর কত চলে আসছে এল বাই পাই, মানে হচ্ছে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার। অতএব ভ্রামক, চৌম্বক ভ্রামক, এখন মেরুগুলো কোথায় আছে, এগুলো মেরু, তাহলে মেরু দুটোর দূরত্ব 2r, তাহলে হচ্ছে ভ্রামক মেরু শক্তি কত দিয়েছে 2 না 0.2, আর দূরত্বটা হচ্ছে 0.1, এটা 2r, তাহলে 0.04 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। ওকে, হয়ে গেল। আচ্ছা, 11A বলে যে সূর্যের ব্যাসটি ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণের মেরুতে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে সূর্যের আলো অসীম দূরত্ব থেকে আসে, তার প্রতিবিম্ব তলে তৈরি হবে কোথায়, ফোকাসে তৈরি হবে।
এটাও থিটা। আর এটা হচ্ছে প্রতিবিম্বের ব্যাস ডি, নাকি কার ব্যাস বলেছে এখানে? সূর্যের ব্যাস, ক্যাপিটাল ডি ধরলাম। তাহলে এবার কি বলেছে? সূর্যের ব্যাস ডি, এর ফোকাস দৈর্ঘ্য কেন্দ্রে মেরুতে হচ্ছে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে দর্পণ কর্তৃক সৃষ্ট প্রতিবিম্বের ব্যাস কত হবে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ডি বাই এফ লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা সমান হচ্ছে থিটা, যেহেতু থিটা ক্ষুদ্র তাহলে প্রতিবিম্বের ব্যাস হলো ডি সমান এফ থিটা। প্রতিবিম্বের ব্যাস হলো ফোকাস দূরত্ব ইনটু থিটা কোণ রেডিয়ান। অনুবন্ধী ফোকাস যুগল কাকে বলে বারবার এক কথা বলবো না, তোমরা করে নিতে পারবে। এর পরের প্রশ্নে আমরা যাব এবার। সমাধানগুলো খুব ভালো করে করো, খুব ভালো পেয়েছি। আচ্ছা, 12 বিতে চলে যায়। 12 বি এর দাগে প্রশ্ন। আচ্ছা, একটি আমাদের দ্বিরেখচিত্র পরীক্ষায় 20 সেমি দূরত্বে রাখা পর্দায়, তাহলে পর্দার দূরত্ব দিয়েছে 20 সেমি, 20 সেন্টিমিটার দূরত্বে রাখা পর্দায় 10টি ব্যতিচার প্রস্থের মানে 10 মিটার 1.6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বিটা কত আসছে? 0.16 সেমি। আচ্ছা, আর কি বলেছে? ল্যামডা দিয়ে দিয়েছে 5100 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻8 সেন্টিমিটার। তাহলে ডিটা বার করতে হবে, রেখাছিদ্র দ্বারা দূরত্ব বিটা সমান ল্যামডা ডি বাই ডি, ডিটা বার করতে হবে, ডি সমান আসছে ল্যামডা ডি বাই বিটা। উত্তরটা সেন্টিমিটারে আসবে, এটা করে নেবে হিসেবটা। ঠিক আছে, 10টার প্রস্থ বলেছে 1.6, তাহলে একটার প্রস্থ মানে ঝালর প্রস্থ হলো বিটা, বিটাকে আমি ঝালর প্রস্থ ডিনোট করেছি। তাহলে 10 বিটা হচ্ছে 1.6, তাহলে বিটা 0.16 বসিয়ে দেবে 1। ল্যামডা আছে 5100 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম থেকে সেমিতে করলে -8, ওকে। আর ডি পর্দার দূরত্ব 20 সেমি দেওয়া আছে, বসিয়ে দেবে, দিয়ে প্রশ্নটি বলেছে হচ্ছে রেখাছিদ্র দুটির দূরত্ব কত মানে স্মল ডিটা বার করতে হবে, করে নেবে। 12 হয়ে গেল। 12 অথবা আই এবং 4i তীব্রতা বিশিষ্ট আগত কোটি তৈরি হচ্ছে, তীব্রতা কত হবে? আচ্ছা, 12 অথবা দাগের বি লব্ধি তীব্রতার সূত্র হচ্ছে i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos phi। এটা হচ্ছে দুটো i1 i2 দুটো সুসংগত উৎস থেকে উৎসের তীব্রতা। পর্দার কোনো বিন্দুর সাপেক্ষে তাদের দশা পার্থক্য ফাই হলে লব্ধি তীব্রতা আইআরটা হলো লব্ধি তীব্রতা i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos phi। তাহলে এবার দেখো বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে বলে দিয়েছে আমাদের দশা পার্থক্যটা মানে ফাইটা হচ্ছে π/2। তাহলে i/r টা প্রথম ক্ষেত্রে কত? i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos π/2। cos π/2 মানে 0 এই পাশের সাথে, তাহলে পুরোটা 0 হয়ে গেল, তাহলে π/2। ওকে, তাহলে যে বিন্দুতে দশা পার্থক্য π/2 সেখানে লব্ধি তীব্রতা হয়ে গেল আমাদের কত হলো? π/2। আচ্ছা, আর কি বলেছে? যেখানে পাই তাহলে i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos π। cos π মানে -1, তাহলে এটা আসছে π/2
মাইনাস cos পাইটা -1 হলে এখানে কত বেরোবে 2 বেরিয়ে আসছে, 2 দুগুণে 4 4i, উত্তর হলো i। এটা একটা উত্তর হলো, এটা একটা উত্তর হলো। তাহলে হচ্ছে যেখানে π/2 সেখানে লব্ধি তীব্রতা হচ্ছে 5i, আর যেখানে π সেখানে হচ্ছে i। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা পরের প্রশ্নে যাব, 13 নম্বর। তেরোর এ, তেরোতে বলেছে একটি উত্তল লেন্স তার n গুণ বিবর্ধিত সদ্বিম্ব গঠন করলো। তাহলে উত্তল লেন্স সদ্বিম্ব মানে বস্তু এদিকে থাকলে প্রতিবিম্ব এই সাইডে হবে, এটা সৎ। তাহলে এইটুকুনি আমাদের, এটা বস্তু অবজেক্ট ইমেজ, এটা ইউ, এটা ভি, এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক। ওকে, তাহলে ভিটা বলেছে হচ্ছে ভি বাই ইউটা বলে দিয়েছে হচ্ছে এন, তাহলে ভি সমান হচ্ছে এন ইউ। আচ্ছা কি বার করতে দিয়েছে? বস্তুর দূরত্ব নাকি? হ্যাঁ, তাহলে আমাদের বস্তুর দূরত্ব বার করতে হবে। তাহলে 1/v minus 1/u equals to 1/f। উত্তলের ক্ষেত্রে ফোকাস প্লাস এ, উত্তল লেন্সের ফোকাস প্লাস এ হয় আমরা জানি। উত্তল যে কোনো জিনিস, দর্পণেরও প্লাস, আমাদের লেন্সেরও প্লাস। উত্তল লেন্স ছিল তো, হ্যাঁ। তাহলে ভিটা হচ্ছে nu প্লাস, প্লাস কেন হলো? ইউটা মাইনাসে আছে, এরকম করে লিখি, ইউটা নেগেটিভ কোঅর্ডিনেটে আসে। তাহলে এখান থেকে আমরা ইউটা কমন নিলাম 1/n প্লাস 1। তাহলে আমাদের এখান থেকে ইউ চলে এলো, তাহলে ইউ চলে এলো n প্লাস 1 ইন্টু f বাই n। তাহলে বস্তুর দূরত্ব বার করতে দিয়েছিল n প্লাস 1 ইন্টু f বাই n। আচ্ছা, যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র তোমরা এঁকে নেবে। আমরা পরের প্রশ্নে যাই, 13 অথবা। দেখে নাও ঠিক করে কি করে করলাম। ছবিটাকে বোঝার জন্য করেছি, তাই কোনো ঠিকঠাক ভাবে আঁকিনি, মোটামুটি একটা রাফলি বুঝিয়ে দিয়েছি। তেরোর অথবা, একটি উত্তল দর্পণের সামনে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স রাখা হলো। 13 অথবা, প্রত্যেকটা প্রশ্ন ভালো, মডেলটা খুব ইম্পর্টেন্ট। একটি উত্তল দর্পণ, এগুলো উত্তল দর্পণ, এর সামনে একটা উত্তল লেন্স রাখা হলো। কি বলেছে? একটি উত্তল দর্পণের সামনে 15 সেমি ফোকাস দৈর্ঘ্যের, ফোকাস দৈর্ঘ্যটা বলেছে 15, ফোকাস দৈর্ঘ্যের রাখা হলো। তাতে করে কি হয়েছে? যখন লেন্স থেকে 20 সেমি দূরে অক্ষের উপর একটি বস্তু রাখা হয়, লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখা হয়, অক্ষের উপর একটি বস্তু রাখা হয়, তখন দেখা যায় যে বস্তুর সঙ্গে প্রতিবিম্ব সমাপতিত হয়েছে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তার মানে আলোটাতে এখানে গেল, গিয়ে রিফ্লেক্ট করেছে, রিফ্লেক্ট করেছে, প্রতিষ্ঠিত হয়েছে। এবার আলোটা গিয়ে একই পথে ফিরে এসে এখানে প্রতিবিম্ব করবে, মানে আলোটা এই দর্পণে লম্বভাবে আপতিত হয়েছে, মানে আলোটা এখানে যে আপতন হবে সেটা এই দর্পণের বক্রতা কেন্দ্র বরাবর হবে। তাহলে যদি লম্ব আপতন হয়, আলোটা একই পথে ফিরে আসবে, এসে এখানেই প্রতিবিম্ব তৈরি করবে। কি বললাম? সমাপতনের ক্ষেত্রে দর্পণ থাকলে আলোটা দর্পণে কিভাবে পড়ছে? লম্বভাবে পড়ছে, অর্থাৎ আলোটা গিয়ে পড়বে এর যে বক্রতা কেন্দ্র আছে সেখানে। এবার এই পুরোটা হচ্ছে আমাদের
হ্যাঁ, এবার কি যেন দিয়েছে প্রশ্নটা? আচ্ছা, উভয় একই অক্ষ বিশিষ্ট এবং লেন্স দর্পণ থেকে 5 সেমি দূরে আছে, মানে এইটা 5 সেমি। তার মানে এখানে মনে রাখতে হবে এই বিন্দুটা যে আপতন হয়েছে এটা হচ্ছে লম্ব আপতন। লম্ব আপতন হতে গেলে আলোক তাহলে কি বরাবর আপতিত হবে? দর্পণের বক্রতা কেন্দ্র। লম্ব আপতনের ক্ষেত্রে আলো একই পথে ফিরে আসবে, দিয়ে একই জায়গায় প্রতিবিম্ব করবে। তাহলে আমরা এখানে যদি এটাকে ভি বলি, তাহলে এর যে ব্যাসার্ধ সেটা কত হবে? ভি মাইনাস 5। তাহলে এখন 1/v মাইনাস 1/u লেন্সের সাপেক্ষে করছি, সমান হচ্ছে 1/f। তাহলে 1/v, এটা প্লাস এটা মাইনাস, প্লাস হয়ে গেল। তাহলে আগের নিয়ম অনুসারে মাইনাস 20 মানে প্লাস হয়ে গেল, আর ফোকাল লেন্থ উত্তর লেন্সের প্লাস হয়। তাহলে এখান থেকে আমরা ভিটা বার করি। তাহলে ভিটা কত চলে আসছে? 1/15 বিয়োগ 1/20, তার মানে আসছে আমাদের 60 নাকি? এটা কত আসছে আমাদের? যদি 60 হয় তাহলে 4 বিয়োগ হচ্ছে 3, তাহলে ভি চলে এলো 60 সেমি। তাহলে ভি যদি 60 সেমি হয়, কি বার করতে দিয়েছিল আমাদের? দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে অতএব দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর সমান ভি মাইনাস 5, কারণ 5 টাকা নেই, এইটুকুনি বলেছে দূরত্ব আছে, পুরোটা ইমেজটা এখানে তৈরি হবে, প্রথম ইমেজ। তাহলে কি হলো ব্যাপারটা বুঝে নিই। ও আলোটা গেল, গিয়ে ফিরে এসে এখানে প্রতিবিম্ব করেছে। এবার এই প্রতিবিম্বটাকে গোলীয় যেটা উত্তল দর্পণ বস্তু হিসেবে ধরে তার প্রতিবিম্বটা আবার এখানে ফিরিয়ে দিয়েছে। ওকে, তার মানে এই আলোটা লম্বভাবে আপতিত হয়েছে। তাহলে দুটা কত হলো? আর হলো 55 সেন্টিমিটার। তাহলে দর্পণের বক্রতা ব্যাসার্ধ হলো 55 সেন্টিমিটার। খুব ভালো অঙ্কগুলো। আচ্ছা, পূর্ণ তরঙ্গ একমীকরণ তোমরা নিশ্চয়ই পারবে। আমরা এবার পরের কোশ্চেনে চলে যাব। অঙ্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের কাছে বলছি বারবার। আচ্ছা, 15 প্রথমে দিয়েছে হচ্ছে বিচলন বেগের রাশিমালা সচলতা কাকে বলে? অঙ্ক তাহলে একটা 15 সি। 15 সি কি দিয়েছে? 2v বিভব পার্থক্য নগণ্য আভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি থেকে 20 ওহম রোধে 20 ওহম রোধ, একটা ব্যাটারি আছে যার 2 ভোল্ট। আচ্ছা, বর্তনীর সাথে অ্যামিটার যোগ করলে অ্যামিটার যদি যোগ করি তাহলে প্রবাহ মাত্রা নির্ণয়ে 20% ত্রুটি হয়। অ্যামিটারের রোধ কত? দেখ, আদর্শ অ্যামিটারের রোধ কত হয় তোমরা নিশ্চয়ই জানো, 0 হয়। আদর্শ অ্যামিটারের রোধ 0। আদর্শ হলে কত প্রবাহ হতো, মানে যদি রোধটা 0 হতো সেটাকে দেখি। অ্যামিটারের রোধকে আমরা R ধরে নিচ্ছি। অ্যামিটারটি আদর্শ হলে I হতো 2/20। ওকে, 2 রোধ। আর এই ক্ষেত্রে প্রবাহ মাত্রা, মানে এই যে বর্তনী তার প্রবাহ মাত্রা I ড্যাশ যদি বলি সেটা কত হবে? 2/20 প্লাস R। কোনটা বড়? নিশ্চয়ই প্রথমটা বড়। তাহলে সেটা বলেছে অ্যামিটার যোগ করার জন্য প্রবাহ মাত্রা নির্ণয়ে ত্রুটি কত হচ্ছে? 20%। তার মানে অতএব I ড্যাশটা হচ্ছে I এর কত পার্সেন্ট? ত্রুটি 20%। তাহলে কতটা পাচ্ছি? 80%। তারপরে 2/20 প্লাস R ইকুয়ালস টু 2/20 ইনটু 4/5। এটা কাটাকুটি করে দিলাম, 20 দিয়ে 4/5, 2 2 কাটলো। তাহলে আমরা কত পাচ্ছি? 4 × 20 = 80। তাহলে আর কত আসছে?
100 বিয়োগ 80 মানে 20, তাই তো? 4 × 80 প্লাস 4 আর সমান 100, তাহলে আর সমান, তাহলে অ্যামিটারের রোধ হচ্ছে, অ্যামিটারের রোধ তার ধরেছিলাম সেটা হচ্ছে 20 ওহম। ওকে, এই পেজটায় অনেক অঙ্ক দিয়েছে এবং অঙ্কগুলো খুব ভালো কাজের অঙ্ক, প্রত্যেকটা এরকম ধরনের প্রশ্নই আসার সম্ভাবনা। ওকে, মুছে দিলাম তাহলে। আচ্ছা, দেখাও যে যখন তড়িৎ প্রবাহ 15 অথবা বর্তনী বিভিন্ন শাখায় বিভক্ত হয় তখন এই বিভাজন এমন ভাবে হবে যাতে বিভিন্ন রোধের মোট উৎপন্ন তাপ যেটা সেটা সর্বনিম্ন, এটা বলে ন্যূনতম তাপের সূত্র। তোমরা তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা যে ভিডিও ক্লাসটা আমার আছে, রিসেন্ট দিয়েছি কিছুদিন আগেই, সেই ক্লাসটা তোমরা একটু দেখে নিয়ে, ওখানে করিয়ে দেওয়া আছে, আমি বারবার করাচ্ছি না, বুঝিয়ে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আচ্ছা, 15 অথবা বি, পঞ্চাশ ওয়াট 200 ভোল্ট দ্বারা চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বকে 100 ভোল্ট সরবরাহে যুক্ত করা হলে বর্তমান ক্ষমতা কত? 50 ওয়াট 200 ভোল্ট, তাহলে রোধ কত? P স্কয়ার বাই V, তাহলে 50 স্কয়ার বাই 200, তাহলে কত? 2500 বাই 200 মানে 12.5 ওহম রোধ। তাহলে 100 ভোল্ট লাইনে যুক্ত করলে, সুতরাং 100 ভোল্ট লাইনে যুক্ত করলে ক্ষমতা হবে P ড্যাশ, তাহলে কত? 100 স্কয়ার বাই, এটা কত আসছে 12.5 কে আমি 25 বাই 2 লিখলাম, তাহলে 100 গুণ 100 গুণ 2 বাই 25। সরি আমি তো ভুল লিখেছি, সরি, তাই ভাবছি এখানে ঠিক লিখেছি, ওখানে ভুল লিখেছি, খেয়াল খেয়াল। 200 স্কয়ার বাই 50, এটা তাহলে আসছে হচ্ছে আমাদের 200 ইন্টু মানে 800 আসছে, 800 ভোল্ট, তাহলে তাই হচ্ছে উত্তর, অস্বাভাবিক উত্তর আসলে আটকে যাবে। এটা আসছে 100 গুণ 100 বাই 800, 100 বাই 8, হিসেব করে নিয়ে কথা আসছে, সূত্রটা আমি খেয়ালি খেয়ালি ভুল লিখে ফেলেছিলাম। আচ্ছা, তারপরে চলে আসি, তারপরে সবই থিওরিটিক্যাল প্রশ্ন। ষোলো সিট একটু দেখিয়ে দিই। দিয়েছে একটা অঙ্ক আছে, একটি এ প্রতিসরক কোণ বিশিষ্ট একটি প্রিজমের উপর আলোক রশ্মি প্রতিসরক তল ঘেঁষে আপতিত হলো। এটা প্রতিসরক তলে, এখানে আলোক রশ্মি তল ঘেঁষে আপতিত হলো এই বরাবর, তাহলে আপতন কোণ I1 টা হচ্ছে 90 ডিগ্রি হলো, এবং অপর তলের সঙ্গে থিটা কোণে নির্গত হলো। I2 টা হলো থিটা। প্রমাণ করতে হবে মাধ্যমের প্রতিসরাঙ্ক ওটা। তো দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা নিশ্চয়ই R1 টা সংকট কোণের সমান হবে এটা R2। যেহেতু I1 টা 90 তাহলে R1 টা অবশ্যই হবে সংকট কোণ। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা
সাইন আই সাইন থিটা বাই সাইন আর টু সমান মিউ। ওকে, তো এবার এখান থেকে আমরা এটাকে সলিউশন করব। তাহলে মিউ এসছে সাইন থিটা বাই সাইন আই বাই সাইন আই ইকুয়ালস টু মিউ। মিউটা হলো মাধ্যমিক প্রতিসরক, আরটা আমি লিখছি a সমান জানি আমরা r1 প্লাস r2। ওকে, তাহলে r2 টা আসছে সাইন a মাইনাস থিটা c। তাহলে মিউ সাইন a cos থিটা c মাইনাস cos a সাইন থিটা c সমান সাইন থিটা। ওকে, এবার আমরা কি জানি, সম্পর্কের সূত্র কি, সাইন থিটা c সমান 1 বাই মিউ। তাহলে সাইন থিটা c কে যদি 1 বাই মিউ বসাই তাহলে মিউ সাইন a cos থিটা c তাহলে কত হবে 1 মাইনাস 1 বাই মিউ স্কয়ার মাইনাস cos a 1 বাই মিউ সমান সাইন থিটা। দেখে নাও মানটা কি করে বসালাম, আর কিছুই না, একটু হিসাব করলে আমাদের উত্তরটা চলে আসবে। তো এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে আছে sin a মিউ স্কয়ার মাইনাস 1, এটা লসাগু হচ্ছে যে মিউটা কেটে যাচ্ছে একটা মাইনাস cos a ইকুয়ালস টু sin থিটা। তাহলে এটা কোই সাইডে নিয়ে যাওয়াতে মিউ স্কয়ার মাইনাস 1 টা চলে আসছে sin থিটা প্লাস cos a বাই sin a হোল স্কয়ার। তাহলে মিউ চলে এলো কত, মিউ চলে এলো 1 প্লাস sin থিটা প্লাস cos a বাই sin a হোল স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। দেখে নাও, প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, প্রমাণটা খুব ইম্পর্টেন্ট, তার জন্য আর একবার করিয়ে দিলাম, মনে হয় আগেও করিয়েছি আমি। ওকে, ঠিক আছে, বোঝা গেল তাহলে। আর কি আছে একটু প্রশ্ন দেখি আমরা। 16 সিটা করলাম, এর আগে পোলারয়েড বিচ্ছুরণ ক্ষমতা, এগুলো পারবে তোমরা। আচ্ছা, পরেরটা একটু দেখি। বলছে একটি বস্তু 16 অথবা এ, বলছে একটি বস্তুকে পর্দা থেকে d সেন্টিমিটার দূরে রাখা আছে, মানে এই হলো পর্দা, এখানে আছে বস্তু। ওকে, এই দূরত্বটা d বলে দিয়েছে। তো লেন্স রাখলাম, লেন্স রাখলে কোথায় একটা লেন্স রাখলে কি বলেছে, বস্তু পর্দার মাঝে যে কোনো পর্দার মাঝে রাখা কোনো উত্তল লেন্স দ্বারা একটি প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সটিকে আরো 1 সেন্টিমিটার পর্দার 1 সেন্টিমিটার সরালে পর্দায় আবার প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে প্রতিবিম্ব আকার দুটির অনুপাত ওটা। ইমেজের ম্যাগনিফিকেশনের রেশিওটা বার করতে হবে। তো আমরা ধরলাম এটা ইউ, তাহলে এটা ভি, তাহলে আমরা লিখতে পারি ইউ প্লাস ভি সমান হচ্ছে ডি। তাহলে ভিটা চলে আসছে ডি মাইনাস ইউ। এখন সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ, মানে এটা মাইনাস প্লাস, এটা মাইনাস, ইউটা মাইনাস মানে প্লাসে লিখে দিয়েছি। এমনিতে এখানে মাইনাস থাকে কিন্তু ইউটা কি নেগেটিভ, তাই প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেতে পারি 1 বাই ডি মাইনাস ইউ প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এ। এটাকে আমরা একটু সরলীকৃত করে নিই, তাহলে হলো ডি ইউ মাইনাস ইউ স্কয়ার, উপরটা কত আসছে ডি, তাহলে ইউ স্কয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ
ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা ইউ এর দুটো ভ্যালু পাচ্ছি দেখো। তো এই লেন্সটাকে এখানে একটু x দূরত্ব সরিয়েছিলাম, দুবারই সব বিম্ব পেয়েছি। এই দুটোর মধ্যে দূরত্ব x, দুটোর দূরত্বটা x। তো প্রথমটার ক্ষেত্রে দূরত্বটা আমি বললাম u1, এটা v1, আর যখন এখানে সরিয়েছি এটা হচ্ছে u2 আর এটা হয়ে গেছে v2। তাহলে এখান থেকে u এর যে ভ্যালুটা আসছে সলভ করলে d প্লাস মাইনাস d স্কয়ার মাইনাস 4df বাই 2। তাহলে এখান থেকে u এর দুটো ভ্যালু, u1 টাকে আমরা ছোট ধরেছি, u2 কে বড় ধরেছি। তাহলে u1 টা আসছে d মাইনাস d স্কয়ার মাইনাস 4df বাই 2, আর u2 টা হচ্ছে d প্লাস, কেন প্লাস নিলাম, ছবিতে u1 টা ছোট u2 টা বড়, তাহলে d প্লাস d স্কয়ার মাইনাস 4df বাই 2। এবার এখানে দেখো u এর যে পার্থক্য, u2 মাইনাস u1 করলে x পাওয়া যাবে, x পরিমাণ সরানো হয়েছে। তাহলে u2 মাইনাস u1 টা কত আসছে, এটা থেকে যদি এটাকে বিয়োগ করি তাহলে আসছে রুট ওভার d স্কয়ার মাইনাস 4df, সেটাই কিন্তু তাহলে x। তার মানে u1 হয়ে গেল d মাইনাস x বাই 2, u2 হয়ে গেল d প্লাস x বাই 2। ওকে, আবার d1 টা যা হবে v2 তাই হবে, কারণ d1 যা u1 যা v2 তাই হবে। কেন হবে, আমরা যদি বিয়োগ করি d থেকে u1 কে বিয়োগ করি দেখবো আসছে v2। মানে আমরা d থেকে u2 কে যদি বিয়োগ করি, d থেকে u2 বিয়োগ করি তাহলে v2 আসছে, বিয়োগ ফলের মানটা আসবে d x বাই 2। সিমিলারলি u1 টা আসবে v, u2 টা আসবে v1। ওকে, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল জানো, প্রতিবিম্বের আকারের অনুপাত। তাহলে এই অবধি হলো। এবার তাহলে আকার মানে ম্যাগনিফিকেশন। তাহলে প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত, v1 বাই u1, v1 বাই u1 যদি আমরা করি তাহলে কত আসছে d প্লাস x বাই d মাইনাস x। আর দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কত, v2 বাই u2, v2 মানে d মাইনাস x বাই d প্লাস x। সুতরাং আকারের অনুপাত m1 বাই m2, এটাকে এটা দিয়ে ভাগ করলে আসছে d প্লাস x বাই d মাইনাস x। তাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণটা করে ফেলেছি। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কিন্তু এটা বিভিন্ন পেজে আছে। তোমরা যদি দেখতে চাও আমার লেন্স সংক্রান্ত সমস্যা বলে একটা ভিডিও আছে লেন্সের মধ্যে, ক্লাস 12। ওকে, তোমরা দেখে নেবে ওখান থেকে, এখানেও দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাদ বাকি যা প্রশ্ন আছে তোমরা নিজেরাই পারবে। আর আগের দিন তো আমি এই পেজের এমসিকিউ গুলো করিয়ে দিয়েছি, আর পরের পেজে আজকে যাচ্ছি না, প্রচন্ড গরম লাগছে। যাই হোক, তোমাদের তাহলে কতগুলো কমপ্লিট হলো, আমাদের আজকে 18টা মডেল হয়ে গেল। আমাদের এরপর 19, 20, 21, 22, 23, 24, 25 বেশি আর বাকি নেই, আমরা সেগুলো করব। পরের দিন আমরা 19 নম্বর মডেল করব, আমরা খুব দ্রুতই করাবো, একটু ব্যস্ত ছিলাম কাজে, করানো হয়নি কাজ। তোমরা দেখতে থাকো এবং সমাধান করে নাও, আমি পরের দিন 19 নম্বর মডেল করিয়ে দেবো। আর ছায়া প্রকাশনীর তোমাদের বলছি মডেলগুলো উল্লেখ করা, একজন হচ্ছে চেক লিস্ট করাবে। তো চেক লিস্ট আমি বললাম হ্যাঁ করাবো, কিন্তু আমি খুলে দেখলাম চেক লিস্ট বলতে প্রত্যেকটা চ্যাপ্টারে যত রকম প্রশ্ন হয় সব দিয়ে দিয়েছে। এগুলো করার কোনো মানে আছে, প্রথম কথা। আর চেক লিস্টের অসংখ্য প্রশ্ন, এক একটা চ্যাপ্টার থেকে 30টা 40টা করে প্রশ্ন। যেমন স্থির তড়িতেই প্রশ্নের সংখ্যা যদি আমি বলি, প্রথমটায় 10, তারপরে 27, 37, 37, 18 হচ্ছে 55, 55 আর 22, 55 আর 22 77। শুধু স্থির তড়িতের উপর 77খানা প্রশ্ন দিয়েছে। এবার তোমরা যদি নাম্বার বলো স্যার এই দাগের প্রশ্নটা পাচ্ছি, সেটা করানো সম্ভব, কখনোই চেক লিস্ট সম্পূর্ণ করানো সম্ভব নয়।
বোঝা গেল? কখনোই শেষ হবে না, বোকা বোকা চাহিদা দেখিয়ে লাভ নেই। টেস্ট পেপার করাচ্ছি, টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করো। চেকলিস্ট তোমরা নিজেরা করতে পারো, যদি কোনো প্রশ্ন আটকায় সেটা বলবে, স্যার চেকলিস্ট করান, এই কথাটা বলে বিব্রত করবেন। আমি দেখতে গিয়ে অবাক, এত প্রশ্ন করানো চাষা কোনো সম্ভব নয়। একটা চ্যাপ্টার থেকে 77টা প্রশ্ন, এটা আমার সাজেশন হলো নাকি? একটা চ্যাপ্টার থেকে যত প্রশ্ন হয় সব এখানে দিয়ে দিই, তাহলে চেকলিস্ট কি করে হলো? সব প্রশ্নই করতে বলছে, তাই তো ওরকম করে না করে তোমরা টেস্ট পেপারটা ভালো করে ফলো করে, এখানে টেস্ট মডেলগুলো যদি বলো কোনো মডেল, স্যার 10 নম্বর মডেলটা করিয়ে দেন, এটার মধ্যে প্রবলেমগুলো অসুবিধা হচ্ছে, বা 8এরটা করান, আমি একটা করিয়েছিলাম, বাদ বাকি বেশিরভাগ দিয়েছি থিওরি প্রশ্ন, একই প্রশ্ন এবিটিআর টেস্ট পেপারেও যা আছে, ছায়া প্রকাশনের বইতেও তাই আছে, আর চেক লিস্টে একটা চ্যাপ্টার থেকে যত রকম প্রশ্ন হতে পারে সব দিয়ে দিয়েছে। তোমরা তোমাদের ছায়া প্রকাশনীর ওই বইতেও পেয়ে যাবে। বইয়ের 2 নম্বর যে প্রশ্নগুলো সব ওখান থেকে হটস, ওই যে নিউমেরিক্যালগুলো, সরি হটস যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে তুলে দিয়েছে, তো সেগুলো তোমরা নিজেরা করবে। যদি কোনো প্রবলেম পেজ নাম্বার দিয়ে, স্যার এই নম্বর পেজের এই প্রশ্নটা দেখিয়ে দিন, পুরো কথা না লিখে পেজ নাম্বার আর কোশ্চেন নাম্বারগুলো বললে আমি করে দিতে পারবো, কিন্তু কখনোই একটা অধ্যায় থেকে 70টা 80টা প্রশ্ন করানো আমার পক্ষে সম্ভব নয়, কেউই কোনোদিন করিয়ে দিতে পারবে না, আর এইভাবে তো করানোই সম্ভব নয়। আর যদি খুব অসুবিধা হয় তোমরা যে স্যারের কাছে পড়ো, স্যারকে বলবে করিয়ে দেবে স্যার, ঠিক আছে? তো সব করানো সম্ভব নয়, তোমরা স্পেসিফিক করে প্রশ্ন বলো, স্যার চেক লিস্ট করান, চেক লিস্টে 1000খানা প্রশ্ন আছে, সেটা কখনো করানো যায় না, সম্ভব নয়, তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে? তো আজকে আলোচনা শেষ করলাম। তোমাদের বারবার বলছি, যদি ছায়া প্রকাশনী থেকে করতে বলো, মডেল উল্লেখ করো, স্যার এই মডেলটা করান, আমি অবশ্যই করিয়ে দেবো। চেক লিস্ট করাবো, কিন্তু কোন প্রশ্নগুলো, প্রশ্নের নাম্বারগুলো আমাকে বলো, পেজ নাম্বার বলো, আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওই বোকা বোকা চাহিদা হলে হবে না, চাহিদাটা বুঝে শুনে করতে হবে, বোঝা গেল? এত প্রশ্ন আছে, আমি সব করানোর সময় কখনো কেউ বার করতে পারে না, আমি টেস্ট পেপারগুলো করিয়ে দিচ্ছি, এটাই অনেক সময় লাগছে করাতে, সময় বার করে করতে হচ্ছে। বা চেক লিস্ট করাতে গেলে একটা চ্যাপ্টার থেকে কোনোদিন শেষই হবে না, 1 বছর ধরে টাইম লাগবে, এত প্রশ্ন কোনোদিন করানো সম্ভব নয়। তোমরা নিজেরা চেষ্টা করো, যেগুলো পারবে না সেগুলো বলো, সব কেন করাতে হবে? তাহলে তোমরা নিজেরা কি পড়াশোনা করছো? এতদিন ধরে করাচ্ছি, এবিটিএ টেস্ট করলাম, র্যাপিড টেস্ট করালাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করো, নিশ্চয়ই পারবে। আগে নিজেরা চেষ্টা করো, সামনে পরীক্ষা নিজেদের দিতে হবে তো, তাই তো? নিজেদের চেষ্টা করলে তোমরা নিজেরাই পারবে। যেগুলো পারবে না, কোশ্চেন দাগগুলো বলো, পুরোটা বলবে না, ঠিক আছে? আর যদি মডেল বলতে চাও, মডেল বলতে পারো, মডেলগুলো আমি ধরিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? আজকে বললাম, তোমরা শুনো, ভালো করে দেখো, আর এই মডেলটা আমি খুব ভালো কোশ্চেন ছিল, করিয়ে দিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করো।